আপনি যে চালটা বাজার থেকে কিনে খাচ্ছেন সেটা আসল তো? কারণ বাজারে এখন এমন পারফেক্ট চাল কিনতে পাওয়া যাচ্ছে যে আপনি বুঝতেই পারবেন না যে এটা আসল না নকল। তো এই নকল চাল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় চলুন আজকে দেখে নিই। তো স্বাগতম আপনাকে জোহান বাংলার আরেকটি নতুন এপিসোডে। এবং চীনের লোকেরাই সবুজ রঙের চাল কেন খায় জানেন? তো আজকে আমরা দেখবো নকল কাজু বাদাম, আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত সাবান, সকালের নাস্তার জন্য পাস্তা এবং আপনার বন্ধুর পছন্দের সিগারেট কিভাবে তৈরি করা হয়, এবং এইসব ছাড়াও আরো বেশ কয়েকটা জিনিস ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় চলুন আজকে দেখে নিই। সর্বপ্রথম নকল চাল। এই চকচকে চাল দেখে আপনি ভাবতেই পারেন যে এটা কতটা পারফেক্ট, কিন্তু বাস্তবতা এখানে ভিন্ন। তো এই চকচক করা পারফেক্ট চাল আসলে নকল। আজকাল মার্কেটে এমন নকল চাল বার হয়েছে যেগুলো প্লাস্টিককে রিসাইকেল করে তার থেকে বানানো হচ্ছে। প্রথমে তারা প্রচুর পরিমাণ প্লাস্টিককে এক জায়গায় জড়ো করে সেগুলোকে রিসাইকেল করে, এরপর মেশিন সেগুলোকে একটা গাঢ় তরলে পরিণত করে, এরপর সেই তরল আরেকটা মেশিনে গেলেই সেই মেশিন তা থেকে চাল বানানো শুরু করে। ঠিক এই কারণে এই নকল চাল চেনা অতটাও সহজ নয়। তো আজকাল আপনারা এরকম নকল চালের অনেক ভিডিও আপনারা ইন্টারনেটে দেখে থাকবেন যেখানে বলা হচ্ছে যে 100% প্লাস্টিককে রিসাইকেল করে তার থেকে চাল বানানো হচ্ছে। তো এটা পুরোপুরি ভাবে সত্য নয়। হ্যাঁ, আসল চালের মধ্যে প্লাস্টিকে রিসাইকেল করে নকল চাল অবশ্যই মেলানো হয়, যেটা এখানে এই ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানে আসল চালের মধ্যে প্লাস্টিকের নকল চাল মেলানো হচ্ছে, এবং এই নকল চালকে আপনি সিদ্ধ করলে সহজেই ধরে ফেলতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল। এবার চলুন জেনে নিই এই চীনের সবুজ চাল সম্পর্কে, এবং কিভাবে চীনের লোকেরা এই সবুজ রঙের চাল বেচে তারা একটা মোটা অঙ্কের টাকা লাভ করে। তো চীনে এই সবুজ রঙের চালকে ব্যাম্বু রাইস বলা হয়। দেখো, এই ব্যাম্বু রাইস কিন্তু কোনো সাধারণ চাল নয়। এই ব্যাম্বু রাইসের বিশেষত্ব হলো ব্যাম্বুর মতো ন্যাচারাল সুগন্ধি। ঠিক এই কারণে এই ব্যাম্বু রাইসকে চায়নায় ভীষণ পছন্দ করা হয়। আসলে এই ব্যাম্বু রাইস ভীষণ রেয়ার হয়ে থাকে, কারণ এই ব্যাম্বু রাইস সাধারণভাবে পাওয়া যায় না। এটা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন ব্যাম্বু ফুল প্রদান করে, যেটা কিনা এক দশকে শুধুমাত্র একবারই হয়ে থাকে। ঠিক এই রেয়ারিটির জন্যই আসল ব্যাম্বু রাইসের প্রাইস ইন্ডিয়ান রুপিতে প্রতি 100 গ্রাম 1000 টাকারও বেশি হতে পারে। এই জন্য চায়নার বেশ কয়েক জায়গায় এই নকল ব্যাম্বু রাইস বানানো হয়, যেখানে সাধারণ চালে গ্রিন কালার দেওয়া হয় এবং তার সঙ্গে ব্যাম্বু এসেন্স এবং ফ্রেগনেন্স মেলানো হয়, এবং তারপর সেটাকে অর্গানিক ব্যাম্বু রাইস বলে চালিয়ে দেওয়া হয় মার্কেট। এটা শুধুমাত্র দেখতেই ব্যাম্বু রাইস, কিন্তু আসলে এটা শুধুমাত্র ফ্লেভার্ড রাইস। এবং আসল ব্যাম্বু রাইস শুধুমাত্র চায়নার বড় বড় অনুষ্ঠান এবং বিয়ে বাড়িতে ব্যবহার করা হয়। এবার চলুন দেখে নিই আপনার পছন্দের কেক, যেটা দিয়ে আপনি আপনার বার্থডে মানান, সেই কেক কিভাবে বানানো হয় চলুন দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ আপনার পছন্দের কেক কত সুন্দর করে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছ কতটা মেহনত করছে, এবং সেই মেহনতের ফলও একাত্রবার টপিয়ে গিয়ে সেই ফ্লেভারের সঙ্গে মিশে যাচ্ছে। এখানে এনাকে দেখে হাত পা ধোয়া তো দূরের কথা, মনে হচ্ছে 2-4 দিন স্নানও করেনি। যদি এটা দেখে আপনার বমি আসতে শুরু করে তাহলে চলো এর পরে দেখো। এখানে কেকগুলো ভরে আগুনে টেম্পার দিতে দিয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ ক্রিম মেশাচ্ছে তিনি একাই 100 একাই সবার কাজ করে তিনি। এবং এরপর কেকগুলোকে বার করে তার উপর থেকে পেপার সরানো হবে এবং তার উপরে লাগানো হবে ক্রিম। এখানে দেখতেই পাচ্ছ তিনি একাই 10 জনের কাজ করে থাকেন, এবং এরপরেই তিনি সেই কেকগুলোকে একা নিজে হাতেই কেটে পিস পিস করে ফেলবেন, এবং এরপরে হবে কেকের উপরে ডিজাইন। এখানে শুধুমাত্র ডিজাইন করার জন্য একটা লোক রেখেছেন তিনি, আর তো বাকি তিনি একাই 10 জনের কাজ করে থাকেন। এরপর চলুন আপনাকে দেখাই যে প্রত্যেকদিন ব্যবহৃত হওয়া দেশলাই, এই দেশলাইয়ের কাঠি কিভাবে বড় বড় গাছ কেটে তার থেকে বানানো হয়। তো এই দেশলাইয়ের কাঠি বানানোর জন্য সর্বপ্রথম বড় বড় গাছের গুড়িগুলোকে গোল গোল করে কেটে তার থেকে ছাল ছাড়ানো হয়, এবং তারপর সেটাকে মেশিনে লাগিয়ে দেওয়া হয়, এবং মেশিন সেটাকে কেটে পাতলা শীটে পরিণত করে। এরপর সেই শীটগুলোকে এক জায়গায় করে নেওয়া হয়, এবং এক জায়গায় করার পরে একটা মেশিনে দেওয়া হয়, এবং সেই মেশিন সেগুলোকে কেটে ছোট ছোট দেশলাই কাঠিতে পরিণত করে। এরপর সেগুলোকে রোদে শুকোতে দেওয়া হয় ভালো করে। এরপর শুকিয়ে গেলে সেগুলোকে এনে আরেকটা মেশিনে দেওয়া হয়, এবং সেই মেশিন কাঠিগুলোকে সোজাসুজি ভাবে সেট করে দেয়, এবং তারপরে এই কাঠিগুলোর মাথায় লাগানো হয় পটাশিয়াম ক্লোরাইড এবং অন্যান্য রাসায়ন দিয়ে তৈরি জ্বলনশীল মিশ্রণ, এবং তারপর এগুলোকে দ্বিতীয়বারের মতো শুকোতে দেওয়া হয়, এবং সর্বশেষে মেশিন হাজার হাজার দেশলাই কাঠিকে গুনে গুনে দেশলাই প্যাকে সাজিয়ে ভরে ফেলে। এরপর তার উপরে বারুদোলা দেশলাইয়ের কাভারও লাগিয়ে দেয়। ঠিক এইভাবেই দেশলাই কাঠি তৈরি হয়ে মার্কেটে পৌঁছে যায়। আপনি কি জানেন বাজারে আপনাকে বাদাম দিয়ে তৈরি নকল কাজু বাদাম তৈরি করে বিক্রি করা হচ্ছে, এবং আপনি সেটাকে মজা করে খাচ্ছেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে এটা আসল না নকল। এবং এটা খাওয়ার পরে আপনার শরীর তো বাড়বেই না, বরং আপনার শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তো মার্কেটে গিয়ে এই নকল কাজু আপনি কিভাবে চিনবেন চলুন আজকে জেনে নিই। কারণ মার্কেটে গেলে আজকাল সব কাজুই তো আসলই দেখায়, কিন্তু বাস্তবে নকল এবং আসলের মধ্যে অনেকটাই পার্থক্য। সেটা শুধু আপনাকে দেখতে শিখতে হবে। যেরকম অরিজিনাল কাজু বাদামের কালার সবসময় পিওর সাদা হয়ে থাকে, কিন্তু এই নকল কাজু বাদামের কালার হালকা হলুদ টাইপের হয়ে থাকে। এবং আসল কাজু খুব সহজে খারাপ হয় না, কিন্তু নকল কাজু রেখে দিলে কিছুদিন পরে খারাপ হতে থাকে, মানে নকল কাজুতে পোকা লাগতে শুরু করে। তো পরের বার কাজু কেনার সময় ভেঙে অবশ্যই দেখবেন যে ভেতর থেকে খারাপ তো না। এছাড়াও আসল কাজুর সাইজ 1 ইঞ্চ লম্বা এবং একটু মোটা হয়ে থাকে। আসল এবং নকলের মধ্যে সাইজের অনেকটাই তফাৎ দেখা যায়, এবং আসল এবং নকলের মধ্যে যেটা সবচেয়ে বড় তফাৎ থাকে সেটা হচ্ছে স্বাদ। কারণ আসল কাজু খাওয়ার সময় কখনোই দাঁতের সাথে জড়ায় না, কিন্তু নকল কাজু খাওয়ার সময় আপনার দাঁতের সাথে জড়িয়ে যেতে পারে। প্রতিদিন যে সাবান দিয়ে আমরা স্নান করে থাকি সেই সাবান কিভাবে তৈরি করা হয় জানেন? একটি ছোট্ট সাবানের পেছনে রয়েছে বিশাল কারখানা, আধুনিক মেশিন। আজ আমরা দেখবো গায়ে মাখা সাবান তৈরির কারখানায় সম্পূর্ণ প্রক্রিয়া। প্রথমে কারখানায় সাবান তৈরির জন্য বিভিন্ন কাঁচামাল আনা হয়। এর মধ্যে থাকে উদ্ভিজ্জ তেল বা প্রাণীর চর্বি, সোডিয়াম হাইড্রোক্সাইড, রং, সুগন্ধি এবং ত্বকের যত্নের জন্য গ্লিসারিন বা অন্যান্য উপাদান। এরপর বড় বড় ট্যাঙ্কে নির্দিষ্ট পরিমাণে তেল ও লাই মিশিয়ে গরম করা হয়। এই রাসায়নিক বিক্রিয়াকে স্যাপনিফিকেশন বলা হয়। এই প্রক্রিয়াতেই তেল ধীরে ধীরে সাবানে পরিণত হয়, এবং এরপরেই সাবানের
মিশ্রণ ঠান্ডা করা হয় এবং এরপর এই মিশ্রণগুলোকে বড় বড় মেশিনে চাপ দিয়ে লম্বা সাবান তৈরি করা হয় এবং এরপর আরেকটা মেশিন সেগুলোকে কেটে টুকরো টুকরো করে সাবানের সাইজে নিয়ে আসে এবং তারপর আরেকটা মেশিনে ফেলে চাপ দিয়ে সাবানে পরিণত করা হয়, মানে অরিজিনাল সাবানের শেপে আনা হয় এবং এই মেশিনে শেপ দেওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানির লোগোও বসে যায় এবং এরপর সেই সাবানগুলোকে প্যাক করে মার্কেটে পৌঁছে দেওয়া হয় বিক্রির জন্য। এরপর চলুন জেনে নেই যে কাপড় ধোয়ার সাবান আসলে কতটা ভয়ঙ্কর কেমিক্যাল থেকে বানানো হয়। তো এই থালা বাসন মাজা সাবান বানানোর জন্য সর্বপ্রথম র ম্যাটেরিয়াল গুলোকে একটা মেশিনে ঢালা হয়। এর মধ্যে সর্বপ্রথম দেওয়া হয় সোডা অ্যাশ, সোডিয়াম সিলিকেট, প্লাস্টিক সোডা, ভেজিটেবল অয়েল, কালার এবং সুগন্ধির জন্য ফ্রেগ্রেন্স মেলানো হয় এবং এই সমস্ত র ম্যাটেরিয়াল গুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেওয়া হয় এবং এরপরে বেলচা দিয়ে সেগুলো আরেকটা মেশিনে তুলে দেওয়া হয় এবং এই মেশিনের কাজ হলো মিক্সারকে ভালো করে প্রসেস করে লম্বা লম্বা সাবান বানানো এবং এরপর সাবানগুলোকে তার আকার হিসেবে কেটে নেওয়া হয় এবং এরপরে সাবানগুলোকে আগে পাঠিয়ে দেওয়া হয় প্যাকিং করার জন্য এবং সেখানে একটা মেশিন সাবানগুলোকে প্যাকিং করে দেয়। ঠিক এইভাবেই সাবান তৈরি হয়ে মার্কেটে পৌঁছে যায় বিক্রির জন্য। এখানে দেখতে পাচ্ছ তোমার বন্ধুর সবচেয়ে পছন্দের খাবার সিগারেট তৈরি করা হচ্ছে। এখানে সিগারেটের মধ্যে তামাক ভরা হচ্ছে। এরপর তামাক ভরা হয়ে গেলে সেগুলোকে আরেকটা মেশিনে দিয়ে দেওয়া হয় এবং এই মেশিন সিগারেট গুলোকে গুনে গুনে প্যাকেট ভরে ফেলে। ঠিক এইভাবেই সিগারেট তৈরি হয়ে মার্কেটে পৌঁছে যায় বিক্রির জন্য। মন্দির এবং ঘরে ব্যবহার করা সুগন্ধি ধূপবাতি। চলুন দেখে নেই এই সুগন্ধি ধূপবাতিকে কিভাবে ওয়েস্টেজ ফুল থেকে তৈরি করা হয়। এই ধূপবাতি বানানোর জন্য সর্বপ্রথম মন্দির থেকে ওয়েস্টেজ ফুলগুলো সংগ্রহ করা হয়। এরপর সেগুলোকে ধূপবাতি তৈরি করার ফ্যাক্টরি পর্যন্ত আনা হয়। আনার পর সেই ফুলগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে সেই ফুলগুলোকে গুঁড়ো করে পাউডারে পরিণত করা হয়। এরপর একটা মিক্সার মেশিনে কাঠের পাউডার এবং চারকোল পাউডার এই ফুলের পাউডারের সঙ্গে একসঙ্গে ভালো করে মিক্স করা হয়। এই মিক্সার গুলোকে নিয়ে গিয়ে একটা মেশিনে ঢেলে দেওয়া হয় এবং এই মেশিন অটোমেটিক ধূপবাতি বানিয়ে বাইরে বের করতে থাকে এবং সর্বশেষে এই ধূপবাতিকে আরেকবার শেষবারের মতো শুকিয়ে মার্কেটে পৌঁছে দেওয়া হয়। যে ম্যাকারনি পাস্তাকে আপনি মজা করে খেয়ে থাকেন, সেই পাস্তাকে ফ্যাক্টরিতে তৈরি হতে দেখে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই পাস্তা বানাতে সর্বপ্রথম ঢালা হয় বস্তা বস্তা সুজি। সর্বপ্রথম সুজির বস্তাগুলোকে একটা মেশিনে ঢেলে দেওয়া হয়। সেখান থেকে সুজিগুলো একটা পাইপ দিয়ে একটা ট্যাঙ্কের মধ্যে গিয়ে পৌঁছায়। এবার এই ট্যাঙ্কের মধ্যে সুজির সঙ্গে তেল এবং হালকা লবণ মেশানো হয়। এরপর ম্যাকারনি পাস্তা বানানো মেশিনকে এক্সট্রুডার মেশিনে সেট করা হয় এবং সেই মেশিন সুজিকে পাস্তার আকারে বার করে। এরপর পাস্তাগুলোকে একটা জালিওয়ালা ট্রেতে একসঙ্গে করা হয়। এরপর সেগুলোকে একটা হিটিং চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং এই হিটিং চেম্বারে পাস্তাকে প্রায় 24 ঘন্টার মতো হিট করা হয় এবং সর্বশেষে এই ম্যাকারনি পাস্তাকে বস্তার মধ্যে ভরে মার্কেটে পৌঁছে দেওয়া হয় বিক্রির জন্য। এরপর চলুন দেখে নিই যে সাপরিদের পছন্দের খাবার স্টিং, এই স্টিং কিভাবে বানানো হয়। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।